সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মাখন মৃধা, সহকারী অধ্যাপক, মনমতপুর আইডিয়াল কলেজ। আজকে তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে অমাধ্যম অনুমানের 10টি শ্রেণীবিভাগের কথা উল্লেখ করেছিলাম, তন্মধ্যে আবর্তন প্রথম। আজকে আবর্তনের সংজ্ঞা ও নিয়মাবলী নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আবর্তনের সংজ্ঞা দেখে নেই বা জেনে নেই। আবর্তন হলো একটি অমাধ্যম অনুমান, অর্থাৎ অমাধ্যম অবরোহ অনুমান। অবরোহ অনুমানের যে শ্রেণীবিভাগ রয়েছে 10টি বা 10 প্রকার, তার মধ্যে আবর্তন প্রথম, অর্থাৎ 1 নম্বরে রয়েছে আবর্তন। আবর্তন অবরোহ অমাধ্যম অনুমান, এটি আমরা প্রথমে আগে জানব এবং জেনে আমরা এর সংজ্ঞায়িত করব। আমরা সংজ্ঞা দেখি যে অমাধ্যম অনুমানে গুণ অপরিবর্তিত রেখে, আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে আবর্তন বলে। আবার দেখি যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে আবর্তন বলে। আবর্তনের সংজ্ঞা মনে রাখার 2টি কৌশল আমি তোমাদের বলবো, যেটি স্মরণ রাখলে আমরা কখনোই এর সংজ্ঞা ভুলে যাব না বা ভুলতে পারবো না। সেটি হলো, প্রথম কথা হলো যে এটি একটি অমাধ্যম অনুমান। এবং এটি একটি অবরোহ অনুমান। এই 2টি কথা আমাদের ভালোভাবে জেনে নিতে হবে যে অবরোহ অনুমান কাকে বলে এবং অমাধ্যম অনুমান কাকে বলে। অবরোহ অনুমানে সংজ্ঞায় আমরা জেনেছি যে এর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কখনোই ব্যাপক হতে পারবে না, অর্থাৎ হয় সমান হবে বা কম ব্যাপক হবে। আর অমাধ্যম অনুমানের সংজ্ঞায় আমরা জেনেছি যে অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। কাজে আবর্তন সংজ্ঞা ভালোভাবে আমাদের জানতে হলে এই 2টি বিষয়, অর্থাৎ আমরা যদি এইভাবে জেনে নিই যে আবর্তনের সংজ্ঞা এইভাবে আমরা জানব, তাহলে আমরা অনেক দিন পর্যন্ত এই সংজ্ঞাটুকু মনে রাখতে পারব। সেটা হলো যে অমাধ্যম অবরোহ অনুমানে বা যে অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে আমরা যে অনুমান গ্রহণ করব সেটাকে আবর্তন বলা হবে বা তাকে আবর্তন বলে। আমরা উদাহরণটুকু পরে দেখব। আমরা আগেই এর আবর্তনের নিয়মাবলী সেটা একটু জেনে নেই। আবর্তনের নিয়ম 4টি রয়েছে। প্রথমটি হলো
যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। আমরা সংজ্ঞাতে এই কথাটুকুই উল্লেখ করা আছে, সংজ্ঞাতে এই কথাগুলোই বলা আছে যে সিদ্ধান্তে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে এসে বিধেয় হবে। 2 নম্বর যে নিয়মটুকু, যে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। 3 নম্বর, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। আমরা আবর্তনের সংজ্ঞায় বলেছি যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে, অর্থাৎ অমাধ্যম অনুমানে 2টি বাক্য থাকবে, একটি উদ্দেশ্য একটি বিধেয়। 2টির গুণই অপরিবর্তিত থাকবে, অর্থাৎ উদ্দেশ্য আশ্রয় বাক্য সদর্থক হলে এই 3 নম্বরকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে ব্যাখ্যা দিতে পারি যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে। আমরা জানি যুক্তি বাক্য 4 প্রকার, এ, ই, আই, ও। এ হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, ই সার্বিক নর্থক যুক্তি বাক্য, আই বিশেষ সদর্থক যুক্তি বাক্য ও বিশেষ নর্থক যুক্তি বাক্য। অর্থাৎ গুণ অভিন্ন হবে, অর্থাৎ গুণের ভিত্তিতে যুক্তি বাক্য 2 প্রকার। আমরা জানি যে গুণের ভিত্তিতে যুক্তি বাক্য 2 প্রকার, এ, ই, আই, ও। এই 4টি বাক্যের মধ্যে 2টি বাক্য সদর্থক আর 2টি বাক্য নর্থক। এ হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য আর আই বিশেষ সদর্থক যুক্তি বাক্য। অর্থাৎ আমরা বলেছি যে গুণ অভিন্ন থাকবে, অর্থাৎ আমরা এর পরে উদাহরণে দেখব যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ কিভাবে অভিন্ন হয়েছে। অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্য হলে সেটার সিদ্ধান্ত, আশ্রয় বাক্য যদি সার্বিক সদর্থক হয় তার সিদ্ধান্ত হবে বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আশ্রয় বাক্য যদি সার্বিক নর্থক হয় সিদ্ধান্ত হবে বিশেষ নর্থক যুক্তি বাক্য। এর পরের যে 4 নম্বর নিয়ম রয়েছে সেটি হলো যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ উদ্দেশ্য যদি আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ যদি অব্যাপ্য থাকে সিদ্ধান্তে এসেও সেটি অব্যাপ্য থাকবে। আশ্রয় বাক্যের বিধেয় পদ যদি অব্যাপ্য থাকে আশ্রয় বাক্যে সিদ্ধান্ত এসে সেটি অব্যাপ্য থাকবে। এর বিপরীত ক্রমে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ যদি ব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্তে এসেও তা ব্যাপ্য হবে। বিধেয়ের আশ্রয় বাক্যের বিধেয় যদি ব্যাপ্য হয় সিদ্ধান্তে এসেও তা ব্যাপ্য হবে। আমরা এই নিয়মের ভিত্তিতে একটি সংজ্ঞা, একটি উদাহরণ দিয়ে এর সংজ্ঞা এবং এই যে নিয়মগুলো আমরা জানলাম সেটি সংজ্ঞার মাধ্যমে আমরা স্পষ্ট করে জানব। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল।
অতএব কিছু মরণশীল জীব হয় মানুষ। এই উদাহরণে থেকে আমরা যে সংজ্ঞা পড়লাম এবং তার যে নিয়মাবলী আমরা জানলাম, তার থেকে আমরা এই উদাহরণটুকু আমরা বিশ্লেষণ করে দেখব। আমরা বলেছি যে অমাধ্যম অনুমানে বা যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য বিধের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। এখানে আমরা দেখি যে প্রথম কথা হলো অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের সংজ্ঞা আমরা জেনেছি যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে আমরা সকল মানুষ হয় মরণশীল, এটি আশ্রয় বাক্য, একটি আশ্রয় বাক্য। অতএব কিছু মরণশীল জীব হয় মানুষ, এটিও একটি সিদ্ধান্ত। অতএব একটি আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অতএব এটি একটি অমাধ্যম অনুমান। অবরোহ অনুমানের সংজ্ঞায় আমরা জেনেছি যে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত কখনো ব্যাপক হতে পারবে না অথবা সমব্যাপক হবে। এখানে আমরা সকল অর্থাৎ সার্বিক, সকল মানুষ হয় মরণশীল, এটি একটি সার্বিক অর্থাৎ এ যুক্তি বাক্য। এ হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, এ একটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য। সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু মরণশীল জীব হয় মানুষ, এটি বিশেষ অর্থাৎ এটি একটি আই যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আমরা সংজ্ঞায় জেনেছি যে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত কখনো ব্যাপক হতে পারবে না অথবা সমব্যাপক হবে। এই ক্ষেত্রে আমরা এ সার্বিক থেকে আমরা বিশেষে গিয়েছি, অতএব এটি একটি অবরোহ অনুমান। আবার এর নিয়মে বলেছে যে গুণ অভিন্ন থাকবে, অর্থাৎ যদি আশ্রয় বাক্য সদর্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে। এখানে আশ্রয় বাক্য সদর্থক যুক্তি বাক্য, অতএব তা থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাও সদর্থক যুক্তি বাক্য। দ্বিতীয় নিয়মে বলেছে যে আশ্রয় বাক্যের বিধ সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হবে। আমরা আশ্রয় বাক্যের বিধ হলো মরণশীল, মরণশীল এখানে সিদ্ধান্তে এসে মরণশীল, আশ্রয় বাক্যে উদ্দেশ্য বিধেয় ছিল, সিদ্ধান্তে এসে এটি উদ্দেশ্য হয়েছে। আর আশ্রয় বাক্যের উদ্দেশ্য মানুষ, সিদ্ধান্তে এসে বিধেয় হয়েছে। 1 এবং 2 এবং 3 এই তিনটি নিয়ম আমরা এখান থেকে জানলাম। চতুর্থ নিয়ম যেটি রয়েছে সেটি হলো আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আমরা জানি যে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উদ্দেশ্য সম্বন্ধে সব এখানে স্বীকার করেছে। আমরা জানি যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। আর আই যুক্তি বাক্যের আমরা জানি যে
দুটি পদই অব্যাপ্য। অতএব এখানে থেকে যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তখন এই আই যুক্তিবাক্যে হিসাবে মরণশীল পদটি এখানে ব্যাপ্য হয়ে গেছে এবং মানুষ পদটিও এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে। আমরা জানি যে আই যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। অতএব এই চারটি নিয়ম অনুযায়ী আমরা আবর্তনের এই চারটি নিয়ম অনুযায়ী এই উদাহরণটুকুকে আমরা যথার্থ মনে করতে পারি। এরপরে আবর্তনের যে প্রকারভেদ রয়েছে, আমরা জানি যে আশ্রয়বাক্যের পরিমাণ আবর্তন করলে দেখা যায় যে আশ্রয়বাক্যের পরিমাণ কোথাও ভিন্ন আবার কোথাও অভিন্ন হয়। আবর্তনের এই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণগত দিক বিচার করে আবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সরল আবর্তন, একটি হলো অসরল আবর্তন। সরল আবর্তনের সংজ্ঞায় বলা হয়েছে যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। পরিমাণের দিক থেকে আমরা জানি যে যুক্তিবাক্য দুই প্রকার, অর্থাৎ সার্বিক ও বিশেষ। যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, অর্থাৎ আশ্রয়বাক্য যদি সার্বিক হয়, সিদ্ধান্তও যদি সার্বিক হয়, তাহলে তাকে আমরা সরল আবর্তন বলবো। আর যে আবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি এটা কিন্তু সরল আবর্তন নয়, অর্থাৎ এখানে আশ্রয়বাক্য সার্বিক আছে, তা থেকে আমরা বিশেষ সিদ্ধান্ত যে পেয়েছি সেটা হলো বিশেষ বাক্য। এটি একটি কিন্তু অসরল আবর্তন। সরল আবর্তনের ক্ষেত্রে যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি একই থাকে তাকে আমরা সরল আবর্তন বলবো। আর অসরল আবর্তন যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয়বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত বিশেষ হবে, অথবা আশ্রয়বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে। আমরা যে উদাহরণটুকু দিয়েছি এটি কিন্তু একটি অসরল। এই উদাহরণটুকু সেটি হলো একটি অসরল আবর্তনের উদাহরণ। অসরল আবর্তনে এটি একটি অসরল আবর্তন। আমি আবারও বলি যে আবর্তনের সংজ্ঞা আমরা প্রথমে দিয়েছিলাম, আবার বলছি যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়ম চারটি: আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয়বাক্যের আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হবে, আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে, আশ্রয়বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে, আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। আর আবর্তন দুই প্রকার: সরল আবর্তন ও অসরল আবর্তন। অর্থাৎ আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের আবর্তনের আশ্রয়বাক্য এবং যে সিদ্ধান্ত থাকে সেটার পরিমাণের দিক থেকে, পরিমাণের বিবেচনায় আমরা আবর্তনকে দুই ভাগে ভাগ করি। একটি হলো সরল আবর্তন, অর্থাৎ হলো আশ্রয়বাক্যের পরিমাণ এবং সিদ্ধান্তের পরিমাণ যদি একই থাকে তাকে আমরা সরল আবর্তন বলবো। আর আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি আলাদা হয়, অর্থাৎ আশ্রয়বাক্য যদি সার্বিক হয়, সিদ্ধান্ত যদি বিশেষ হয়, অথবা আশ্রয়বাক্য যদি বিশেষ হয়, সিদ্ধান্ত যদি সার্বিক হয়,
তাকে আমরা অসরল আবর্তন বলবো। আজকে আলোচনা এখানে শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। এর পরবর্তী ক্লাসে আমরা প্রতিবর্তনের সংজ্ঞা এবং নিয়মাবলী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।